হ্যালো এভরিওয়ান। অনেক দুঃখিত, আমাদের প্রথম লাইভ ক্লাসটি আমরা যেটা শুরু করেছিলাম আমাদের একটু যান্ত্রিক গোলযোগের জন্য ক্লাসটা একটু বন্ধ হয়ে গিয়েছিল। তো অসুবিধা নেই, আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ক্লাসটা আবার একদম শুরু থেকে শুরু করব। সুতরাং যারা শুরুতে ছিলে না তারাও যেন একসাথে পুরো ক্লাসটি আমাদের একসাথে তোমরা উপভোগ করতে পারো। তো ক্লাসটা এখন আমরা শুরু করব, আশা করি তোমরা ইতিমধ্যে আবার সবাই ক্লাসে জয়েন করে ফেলেছো। আমি দেখতে চাই যে আবার আমাদের ক্লাসে কতজন জয়েন করেছো তোমরা, যেন মানুষ আসার সাথে সাথেই আমরা ক্লাসটা একদম খুব দ্রুত শুরু করে দিতে পারি। সো যতক্ষণে ক্লাসটা সবাই জয়েন করছে, আমি আবারও দুঃখিত, ক্লাসটা যেহেতু একটু যান্ত্রিক গোলযোগ সমস্যা হয়ে গিয়েছিল। তো তোমরা যে কাজটি করবে সেটা একটু কষ্ট করে আবারও আমাদের ক্লাসটি শেয়ার করে দাও, যেন যারা আমাদের ক্লাসের শুরুতে ছিল তারা যেন আবার আমাদের ক্লাসে চলে আসে। তো আশা করা যাচ্ছে এখন আর ক্লাসে কোনো যান্ত্রিক গোলযোগে কোনো দুর্ঘটনা হবে না এবং আমরা একদম টানা সোজা ক্লাসগুলো করে ফেলতে পারবো। তো আবার দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে প্রায় বেশ অনেকজন চলে এসেছে আগের ক্লাস থেকে। হ্যাঁ, দেখতে পাচ্ছি ফরিদুল ইসলাম বলছে ভেরি গুড, আবারও শুরু হয়েছে। দীপ্ত সাহা বলছে আমি ফার্স্ট। দীপ্ত, তুমি ফার্স্ট দিতে পারো নাই, তোমার আগে ফরিদুল কমেন্ট করে ফেলছে। তারপর দেখতে পাচ্ছি মিথিলা তাসফিয়া বলছে হ্যালো ভাইয়া, গুড টু সি ইউ, সে ঢাকা থেকে ক্লাস করছে। হ্যালো মিথিলা। আরো দেখতে পাচ্ছি যে মাহবুবুর রহমান মাহি বলছে সেও ফিরে এসেছে ক্লাসে। আরিফ রব্বানী স্নিগ্ধ, সে ইসলাম জামালপুর থেকে ক্লাস করছে। তাসনিম সারাও আবারও আমাদের ক্লাসের রেগুলার দেখে, সেও ক্লাসে উপস্থিত। তারপর দেখতে পাচ্ছি সায়েদ মোহাম্মদ রিয়াদ চিটাগং থেকে। জিসান হ্যালো ভাইয়া বলছে, হাই ভাইয়া তোমাকে। তারপর মনিরুজ্জামান আশিক বলছে সে ঢাকা থেকে ক্লাস করছে। এবং টাঙ্গাইল থেকে নাইম হোসেন মলি বলছে হ্যালো। তারপর আলামিন হোসেন বগুড়া থেকে ক্লাস করছে। জাহিন বলছে ইটস ওকে। অনেক ধন্যবাদ এই এই জিনিসটা বোঝার জন্য যে এই কিছু যান্ত্রিক বিষয় আমাদের আসলে নিয়ন্ত্রণের বাইরে থাকে, সুতরাং তোমাদের যাদের অসুবিধা হলো আমি আবার দুঃখিত। তো যাই হোক, সবাই যেহেতু ইতিমধ্যে আগের ক্লাসের অধিকাংশ মানুষ আবার জয়েন করে ফেলেছো, তো এখন আমরা পড়াশোনা এখনই চলে যাব। তো ক্লাস শুরু করার সময় আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা ক্লাসে উপস্থিত আছো ক্লাসটা একটু শেয়ার করবে যেন আমাদের সাথে অধিকাংশ মানুষজন চলে আসে। তো আমার পরিচয়টা আমি একটু দিয়ে নিই। আমি হচ্ছি আওয়ান আফিয়াজ। আওয়ান আফিয়াজ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এফটা একটু সুন্দর করে লিখি আর কি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করছি, ঢাকা ইউনিভার্সিটি। তো অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অর্থাৎ আমিও কিন্তু পরিসংখ্যানের ছাত্র, স্ট্যাটিস্টিক্স। তো আমি একজন পরিসংখ্যানের ছাত্র এবং পরিসংখ্যানের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল, আমি মনে করি যে পরিসংখ্যান বিষয়টিকে বাছাই করে এবং সেটা নিয়ে পড়াশোনা করা। তো নিজের ইচ্ছে পরিসংখ্যান বিষয়টি নিয়ে আমার তখন মনে হচ্ছে যে আমি কি করছি, বাট এই পরিসংখ্যানে এতদিন পরে আমার যেটা মনে হচ্ছে যে এই জিনিসটার ইম্পর্টেন্স বা গুরুত্ব যে এত এত বেশি, সেটা আসলে আমরা ওদের উপলব্ধি না করা পর্যন্ত আসলে আমরা এই চ্যাপ্টারটা আমাদের কাছে বিরক্ত লাগবে। তো চলো আমরা এই পরিসংখ্যানের গুরুত্ব থেকে শুরু করি যে আমাদের কেন এই পরিসংখ্যানটি জানা প্রয়োজন। তো পরিসংখ্যানের ক্ষেত্রে আমরা দেখব ধারণা, আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী সহ আরো যত যা কিছু বিষয় আসে সবগুলো দেখব। তো সবার আগে আমি তোমাদের যেটা বলছিলাম আগের ক্লাসে, বা আবার শুরু করি, যে আমরা তো একজন ক্রিকেট খেলা ব্যাটসম্যানের কতখানি ভালো সে ব্যাটসম্যান সেটা দেখি তার ব্যাটিং অ্যাভারেজ থেকে। ব্যাটিং অ্যাভারেজ মানে কি, সে গড়ে কত রান করে, সে গড়ে কত রান করে। সো সে যে ইনিংস গুলা খেলে সে প্রত্যেক ইনিংসে কত রান করে। সো আমরা কিন্তু ওই যে সাকিব তামিম সব এদের সবার ব্যাটিং অ্যাভারেজ অনেকের মুখস্থ। তো আমার এই মুহূর্তে মুখস্থ নাই, তোমাদের যাদের মুখস্থ আছে তারা শিগগির কমেন্ট করে জানাই দাও যে সাকিব আর তামিমের ব্যাটিং অ্যাভারেজ কত। তো আমরা যারা জানি না তারা কমেন্ট থেকে জেনে নেব। এবং খেয়াল করো এই ব্যাটিং অ্যাভারেজ আসলে কি প্রকাশ করে, যে ব্যাটসম্যান গড়ে কত রান করে। যদি কোনো ব্যাটসম্যান খালি 0, 1, 2, তারপর 3, 5, 7 এভাবে একদম 1-2 রান করে যদি বারবার আউট হয়ে যায়, তখন আমরা কি বলি, ভালো ব্যাটসম্যান এর দল দিয়ে বাদ দিয়ে দাও। তো এরকম অনেকের উদাহরণ কথা আমরা কিন্তু জানি, যে আমরা কয়েকদিন খেলা পর বলতেছি এ কিন্তু ভালো খেলে না, এর বাদ দেওয়া উচিত। তো কেন বলি, আমরা দেখি যে যে তার টোটাল পারফরমেন্স ভালো না, সে গড়ে 1, 2, 3, 4, 5, 7 এরকম করে রান করতেছে। এগুলো যদি আমরা যোগ করে গড় করি তাহলে দেখবো 2, 3 গড়ে রান করতেছে। এটা কিন্তু মোটেও ভালো স্কোর না। তখন আমরা
এই যে একটা অ্যাভারেজ করতেছি, অ্যাভারেজ মানে কি, গড়। এই যে গড়টা কিন্তু একটা পরিসংখ্যানের একটা মেজার। সো আমরা এটা দিয়ে পরিমাপ করতেছি যে কতখানি তার অ্যাভারেজ রান। তো তখন দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ রানটা খুব একটা বেশি না, তার গড় রান বেশি না। গড় রান বেশি না মানে কি, তার কাছে একটা ইনিংসে আমরা খুব বেশি রান আশা করব না, কারণ সে এত দূর ভালো খেলে না। তো তখন আমরা বলি এ ভালো না। খেয়াল করো এখানে আমরা কি করেছি, পরিসংখ্যান দিয়ে আমাদের একটা ডিসিশন বা একটা সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেছি, যে আমরা পরিসংখ্যানটা ব্যবহার করে সিদ্ধান্ত নিতে পারছি যে এর 10টা ম্যাচের রান দেখলাম, এই ভালো খেলে না, এর গড় রান খারাপ, সুতরাং আমরা একে বাদ দিয়ে দেবো। সো এরপর আর একটা উদাহরণ একটু চিন্তা করি, সেটা হচ্ছে ইউটিউব ভিডিওস। সো আমরা ইউটিউবে ভিডিও দেখি, অনেকে অনেকে গান দেখি, অনেকে ওই বিভিন্ন সিনেমার ট্রেইলার দেখি, আবার অনেকে ওই আমাদের 10 মিনিট স্কুলের ক্লাসগুলোও দেখি, তাদেরকে অভিনন্দন। সো আমরা যারা দেখি তখন দেখি যে যারা বেশি গান দেখে তাদের কিন্তু অনেক গানের সাজেশন চলে আসে। আবার অনেকে অনেক মেকআপ ভিডিওস দেখে, সো তাদের কিন্তু সাজেশনে মেকআপ ভিডিওস এর বিশাল লিস্ট চলে আসে। আবার অনেকে দেখে কি, অনেকে দেখে বিভিন্ন খেলার ভিডিও, অনেক হাইলাইটস দেখা যায়। সো তারা যখন ইউটিউবে ঢোকে, হোম পেজটাই কি দেখে, যে অনেক জিনিস বলে আর ইউ ইন্টারেস্টেড ইন দিস, অথবা ইউ মাইট বি ইন্টারেস্টেড ইন দিস। সো ওই কতগুলো ভিডিও লিস্ট দিয়ে দেয়। ইউটিউব এগুলো কিভাবে জানলো যে আমি এই জিনিস দেখতে পারবো? তো ইউটিউব কিভাবে জানলো সেই বিষয়টার পিছনে রয়েছে স্ট্যাটিস্টিক্স। কিভাবে ইউটিউব দেখে যে আসলে আমরা যখন যাই, সে কিন্তু আমাদের কম্পিউটারকে সে একদম চিহ্নিত করতে পারে আমাদের আইপি অ্যাড্রেস থেকে। সো আইপি অ্যাড্রেস থেকে চিহ্নিত করে দেখে যে এই আইপি অ্যাড্রেস বা এই কম্পিউটার থেকে যা যখন ভিডিও দেখা বা মোবাইল থেকে যে ভিডিওগুলো দেখা হয়, সেগুলো সাধারণত ওই খেলার হয়, বা কারো কারো ক্ষেত্রে 10 মিনিট স্কুলের সেই ক্লাসগুলো হয়। তো তখন কি করে, যে খেলার ভিডিও দেখে তাকে খেলার ভিডিও সাজেস্ট করে, যে গান দেখে তাকে গানের ভিডিও সাজেস্ট করে, আর যে বুদ্ধিমানের মতো 10 মিনিট স্কুলের ভিডিও দেখে তাকে 10 মিনিট স্কুলের ভিডিও সাজেস্ট করে। তো এইরকম যে জিনিসগুলা, এটাও হয় কিন্তু স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে। কি করে, কে কোন প্রকার ভিডিও দেখে সেটা একটা লিস্ট করে ইউটিউব, এবং সেটা বিভিন্ন রকম পরিসংখ্যানের অনেক বিস্তারিত কাজ আছে, সেগুলো করে সে দেখে যে আচ্ছা এই ইউজার সম্ভবত এই জিনিসগুলো দেখবে, আমি তাকে এগুলো সাজেস্ট করি। সো তখন ইউটিউব তোমাকে ওই জিনিসগুলো দিয়ে দেয়। এটা কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। সো আবার আমরা দেখি যে গুগল যে সার্চ করি আমরা, সো গুগল সার্চ, গুগলে আমরা কিছু লেখার সাথে সাথেই আমরা দেখতে পাই যে আমাদের বাক্য শেষ করতে দেয় না, গুগল নিজেই বলে দেয় যে এই তুমি কি এটা খুঁজতেছো। হ্যাঁ, সো এই গুগল সার্চেও কিন্তু এই স্ট্যাটিস্টিক্স কাজে লাগে। সুতরাং এইখানে আমি যতগুলো ক্ষেত্র দেখলাম, এই সবগুলো ক্ষেত্রে কাজে আসে স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্স এই সবগুলো ক্ষেত্রে কাজে আসে, এই যতগুলো আমরা এই বোর্ডে দেখতে পাচ্ছি। সুতরাং কি হচ্ছে, স্ট্যাটিস্টিক্স এর গুরুত্ব আমাদের জীবনে অনেক, এবং যখন তোমরা আরো গবেষণা লাইনে যাবে তখন দেখবে যে গবেষণা, স্ট্যাটিস্টিক্স ছাড়া গবেষণা আসলে সম্ভব না। এই জন্য আমাদের এই এলিমেন্টারি লেভেলে স্ট্যাটিস্টিক্স এর এই বেসিক ধারণাগুলো যদি পরিষ্কার থাকে, তাহলে আজকে তোমার উন্নতি এবং বর্তমান দুনিয়ার যে গতিতে আগাচ্ছে সেটা বুঝতে তোমার আর কোনো অসুবিধা হবে না। সংখ্যান সম্পর্কে আমরা জানি। সো অনেকের মাথায় থাকে যে এই ফালতু চ্যাপ্টার কেন পড়বো, আশা করি এখন আর কেউ বলবে না যে স্ট্যাটিস্টিক্স একটা ফালতু চ্যাপ্টার, এটার কোনো দরকার নাই। এটা বেশ দরকার আছে। এখন আমি দেখি কমেন্ট করে কেউ কিছু কমেন্ট করে জানিয়েছিল কিনা কার র্যাঙ্ক কত আর কি, কারি কত। তো দেখতে পাচ্ছি যে রনি হোসেন বলছে সার্চ অন গুগল। হ্যাঁ, গুগলের যে সার্চ সেটাও কিন্তু স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে হয়। তারপর বলছে হুমায়রা পারভিন বলছে সাকিবের গড় 38। আচ্ছা, আমি জানতাম না, ভুলে গেছি। সাইদ আলম বলছে 50.66। এটা কার? সম্ভবত তামিমের নাকি, নাকি তামিমের ওডিআই এভারেজ স্নিগ্ধ বলে দিচ্ছে কিন্তু একদম 34.99। একদম একদম কাটায় কাটায় কারেক্ট আনসার, ভেরি গুড। আরিফ রব্বানি স্নিগ্ধ, তোমাকে বলবো তুমি যেহেতু এত সুন্দর সুন্দর ভাবে একদম কারেক্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে আসছো, কারেক্ট পরিসংখ্যান, তোমায় কিন্তু স্ট্যাটিস্টিক্সে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে তুমি যদি পড়াশোনা করো। যাই হোক, আমরা আরো মানুষের কমেন্ট এখন দেখতে পাচ্ছি, হাই হ্যালো করতেছে। তো সবাইকে হাই হ্যালো আমি আবারও জানাই। এখন ক্লাসটা শুরু করে দিই। ক্লাস এই পর্যায়ে শুরু করার আগে আমি বলবো, যেহেতু পড়াশোনায় যাচ্ছি, খুব দ্রুত কি করব আমরা, এই যে আমাদের ক্লাসের শেয়ার বাটনটা দেখতে পাচ্ছি লাইভ ক্লাসের নিচে, এখানে ক্লিক করে আমরা শেয়ার অ্যাজ এ পোস্ট বা শেয়ার টু ফ্রেন্ডস এরকম করে আমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দেবো। সো এক ক্লিকেই কিন্তু আমাদের ক্লাসের শেয়ারের ঝামেলা হয়ে যাচ্ছে। যারা যারা ক্লাসটা শেয়ার করেছো তারা খুব দ্রুত আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও যে ভাই আমি কিন্তু ক্লাস শেয়ার করছি।
ঠিক আছে, তো আমি তোমাদের কাছে জানবো যে কারা কারা আমার কথা শুনতেছো এবং ক্লাসটা শেয়ার করতেছো। এনিওয়েজ, সানজিদুল ইসলাম বলছে ভাই আপনার নাম কি? ভাই আমার নাম হচ্ছে আওয়ান আফিয়াজ। আমি শুরুতে লিখেছিলাম, তো আরেকবার লিখে দিই, আমার নাম হচ্ছে আওয়ান। এবং লাইভ গ্রুপে আমাদের যে পোস্ট হয়েছিল ক্লাসের ব্যাপারে, সেখান থেকে তুমি আমার নাম এবং ফেসবুক আইডি লিংক সব পেয়ে যাবে। তো যাই হোক, আমরা পড়াশোনায় চলে আসি। তো স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারের শুরুতেই যে জিনিসটা লেখা থাকে সেটা হচ্ছে উপাত্ত। কি উদ্ভট একটা শব্দ, তাই না? উপাত্ত, এইসব হাবি যাবে কি, তো উৎপাত মনে হয়, উপাত্ত না, একটা উৎপাত লাগতেছে। কিন্তু উপাত্ত জিনিসটা নামটা এরকম বিদঘুটে হলে ওই জিনিসটা কিন্তু অনেক মজা। উপাত্তর একটা ইংরেজি সুন্দর নাম আছে, সেটা হচ্ছে ডেটা। এই ডেটা শব্দটার সাথে কিন্তু আমরা অনেক পরিচিত। আমরা ওই আইসিটি যখন পড়ছি তখন ডাটা বা ডেটা, সঠিক উচ্চারণটা ডেটা আর কি, ডাটা না। তো এই ডেটা শব্দটার সাথে আমরা তো সেখানে পরিচিত, এবং সেটাই আসলে উপাত্ত। তো বাংলা টার্মটা একটু বিদঘুটে মনে হলেও এটা কিন্তু আসলে কঠিন কিছু না, কোনো উৎপাত না, উপাত্ত। যাই হোক, এই উপাত্তটা কি? আমরা যে কোনো কোনো ঘটনা থেকে যে সংখ্যাবাচক তথ্যটা পাই। তো উপাত্ত সম্পর্কে আমি যদি লিখি খুব সংক্ষেপে, ওইরকম বইয়ের বিশাল বিদঘুটে সংজ্ঞা আমরা দিব না। আমরা সংক্ষেপে বুঝার জন্য জানবো যে কোনো সংখ্যাবাচক তথ্য। সংখ্যাবাচক তথ্য। তো সংখ্যাবাচক তথ্য কি হতে পারে একটু চিন্তা করো, এবং আমি এখনই উদাহরণ দিব। উদাহরণ দেওয়ার আগে যারা বুদ্ধিমান তারা কমেন্ট করে আমাকে জানাই দিবে যে কারা কারা উপাত্তের আমাকে এই দিয়ে দিবে। তো চিন্তা করো, আমি একটা উদাহরণ দেই যে একটু আগে যেটা বলছিলাম ব্যাটিং এভারেজ। মনে করো একটা ব্যাটসম্যানকে, তুমি হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক এখন। তো বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হয়ে তোমার কাজ হবে যে একটা নতুন ব্যাটসম্যান খুঁজে বের করা, যে ভালো ব্যাটসম্যান লাগবে আরো আমাদের দলে। তো তখন তুমি কি করবা? একজন ব্যাটসম্যানের কথা একজন তোমাকে বললো, বললো এই ভালো ব্যাটসম্যান এর নেন। তখন বলো আচ্ছা, এই ভালো ব্যাটসম্যান, তোমার মুখের কথা আমি কেন নিব, আমি প্রমাণ চাই। প্রমাণ আমরা কিভাবে করব? তখন আমরা দেখবো যে সে লাস্ট 5টা ম্যাচে কত রান করছে। তো লাস্ট 5 ম্যাচে তার রান আমরা দেখতে পাচ্ছি, একবার করছে 53, খুব ভালো। আর একবার করছে 2, আর একবার করছে 17, আর একবার করছে 6, এবং আর একবার করছে 45। তো এইটা দেখলাম যে ঘরোয়া লিগে তার রান হচ্ছে এরকম। সো তখন আমি চিন্তা করবো, আচ্ছা আমি কি এমন কোন ব্যাটসম্যান চাই যে গত 5 ম্যাচে মাত্র একটা 50 করছে, আর একবার 40 করছে, আর 2, 5, 7, 6 সব হাবিজাবি রান করে। তো এদের তো আমরা নিব না। তো মুখের কথা তুমি বিশ্বাস করলা না, তুমি কি করলা? তুমি একটা তথ্য থেকে, এই উপাত্ত থেকে একটা সিদ্ধান্তে আসলা, যে উপাত্ত থেকে একটা তুমি ইনফরমেশন পাইলা। আমরা বলি না ডেটা থেকে, আইসিটি তে শিখি, ডেটা থেকে ইনফরমেশন পাই। তো ডেটা থেকে যখন ইনফরমেশনটা পাই, ইনফরমেশনটা কি? এই ডেটা থেকে যে ব্যাটসম্যানটা আহামরি ভালো না। তো আমরা লিখেও দিই আহামরি ভালো না, আহামরি ভালো না। সুতরাং মানুষের কথা আর বিশ্বাস করবে না, তুমি নিজে চেক করলা যে ব্যাটসম্যানের রান দেখলা এবং বললা যে এই ব্যাটসম্যানটা আহামরি ভালো না। তো এখন হয়তো তুমি বুঝে গেছো যে স্ট্যাটিস্টিক্সটা আমরা আমাদের নিজেদের জীবনেও কোথায় কোথায় কাজে লাগাইতে পারি। সো আমরা এই যে দেখতে পাচ্ছি রান একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হচ্ছে, সুতরাং রান একটা সংখ্যাবাচক তথ্য। সুতরাং রান থেকে আমরা কি, রানকে আমরা বলতে পারি যে একজন ব্যাটসম্যানের লাস্ট 5টা 10টা 20টা ম্যাচের রানকে আমরা একটা উপাত্ত বলতে পারি। সো আমি বলেছিলাম কারা কারা উপাত্তের কমেন্ট দিতে পারো, সেটা আমি একটু দেখতে চাই। আহ তা দেখতে পাচ্ছি যে আলামিন রিজু বলছে, এবং অনেকে বলছে, মাসুম বিল্লাহ শেয়ার করছে, তাজউদ্দিন আহমেদ সেও বলছে, শেয়ার করছে, ভেরি গুড। তারপর মনিরুজ্জামান আশিক, আই এম ব্যাক ভাইয়া, আমরাও ব্যাক, একদম পুরো ব্যাক। তারপর দেখতে পাচ্ছি যে জুনায়েদ খান বলছে শেয়ার ডান ভাই, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তারপর আরো দেখতে পাচ্ছি যে নুরুন নাহার এখনো হাই বলতেছে, এখন কিন্তু আমরা পড়াশোনায় চলে আসছি। আজহার মাহমুদ এমপি, সে একদম ডাইরেক্ট এটার এভারেজ বাইর করে বলছে যে এটা কত, 24.6। আমি জানি না এটা সঠিক কিনা, তুমি একটু করে দাও যে এটা 24.6 কিনা। তো দেখতে পাচ্ছি যে বেশ সুন্দর সুন্দর অনেক করে বলছে। তো মিথিলা তাসফিয়া বেশ সুন্দর একটা উদাহরণ দিচ্ছে যে এভারেজ মার্কস অফ দ্য স্টুডেন্টস অফ এনি পার্টিকুলার সাবজেক্ট। তো আমরা দেখতে চাই যে একজন স্টুডেন্ট 10 বার বাংলা পরীক্ষা দিল, 10 বার বাংলা পরীক্ষা দিয়ে সে মানে কিরকম বাংলা পারে সেটা দেখার জন্য আমি তার নাম্বারের গড়টা নিলাম, অর্থাৎ সবগুলো নাম্বার যোগ করে 10 দিয়ে ভাগ দিয়ে দিলাম, বললাম যে এভারেজে এতগুলো নাম্বার পায় বা গড়ে এতগুলো নাম্বার পায়। তো এই গড় সংখ্যাটা থেকে আমরা ধারণা করতে পারি কি, ওই যে 10টা সংখ্যা ছিল আমাদের, ওই 10টা সংখ্যার সবগুলোর ব্যাপারে, যে
আমাদের যে 10টা নাম্বার ছিল বা এই যে আমাদের যে 5টা রানের সংখ্যা আছে, এখান থেকে আমরা যে এভারেজ যদি বলি এখানে সম্ভবত 24 পয়েন্ট সামথিং হবে, ধরে নিচ্ছি, আমি হিসাব করতেছি না। তো এই 24 পয়েন্ট সামথিং দিয়ে বুঝে নিচ্ছি যে আচ্ছা এই ব্যাটসম্যান ঘরোয়া লিগে 24 এর বেশি করে না সাধারণত, তো ভালো না, নিব না। তো এখান থেকে আমরা কিন্তু সুন্দর একটা আইডিয়া পাই। তো এরকম আরো অনেক উদাহরণ হইতে পারে, তোমরা একটু চিন্তা করো। সিফাত তাসফিয়া বলছে ভাই আপনার আরো বেশি ক্লাস চাই। সিফাত তোমার আরো বেশি ক্লাসে উপস্থিতি এবং কমেন্ট চাই, এবং সবার জন্য ক্লাসে যত কমেন্ট করবা আস্তে আস্তে এনগেজমেন্ট বাড়বা, অনেক প্রশ্ন করবা, তোমার যেখানে যা প্রশ্ন আছে আমাদের কিন্তু আগেই ঘোষণা দেওয়া হয় যে আমাদের কোন বিষয়ে কখন ক্লাস হবে। সুতরাং তোমার ওই সাবজেক্টের যত কোশ্চেন আছে একদম খাতা কলম নিয়ে লিখে বসে যাবা এবং বলবা যে ভাই এইসব প্রশ্ন আছে আমার, এগুলোর উত্তর দেন। তো আমি চেষ্টা করব তোমাদের সবার প্রশ্নের উত্তরগুলো দিতে। যাই হোক, উপাত্ত আমরা বুঝছি। তো উপাত্তের পরে আমরা এই একটা জিনিস খেয়াল করি, এই যে আমরা রান দেখছিলাম, আমরা কতগুলো জিনিস লিখে আনছি তোমাদের জন্য, আমি দেখাই। 40 মনে করো, এটা হচ্ছে রান, একজন ব্যাটসম্যানের রান। তো 40, 45, 6, 9, 121, 45, 6, 9, 121, তারপর হচ্ছে 26, 95, 50, 26, 95, 50, এবং তারপর হচ্ছে 77, 105, 44, 77, 105, 44, এরকম আরো অনেক কিছু। এটা আমরা কি দেখতে পাচ্ছি, আমরা বলতেছি যে একজন ব্যাটসম্যানের রান লাস্ট বেশ কয়েকটা ম্যাচে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, মনে করো আর একটা বাড়াই দিচ্ছি আমি, হচ্ছে গিয়া 26, 12। তো 12 ম্যাচের রান আমরা এখানে দেখতে পাইতেছি। তো এই জিনিসটা দেখে আসলে আমরা বুঝতে পারবো না যে সে হাইয়েস্ট কত রান করছিল, আমাকে খুঁজতে হবে। আচ্ছা কই গেল হাইয়েস্ট, আমি হাইয়েস্টটা দেখতে পাচ্ছি না। তোমরা কি এখানে হাইয়েস্ট কত রান করছে দেখতে পাচ্ছ? দেখতে পাইলে কমেন্ট করে জানাই দাও যে এই যে তথ্য, রানের তথ্যটা, এখানে হাইয়েস্ট কত রান করছে এবং সবচেয়ে কম কত রান করছে, অর্থাৎ সর্বোচ্চ রান, সর্বোচ্চ রান এবং সর্বনিম্ন রান কত সেটা কমেন্টে জানাই দাও খুব দ্রুত, আমি একটু দেখতে চাই, আমি খুঁজে পাচ্ছি না। তো আমি অনেক খারাপ, আমি বুঝতে পারতেছি না সর্বোচ্চ সর্বনিম্ন রান গুলা কই। তো আমি দেখতে চাই। ইজি প্রিয়া বলছে ভাই ম্যাথে ফোকাস করেন। ভাই আমরা এক্ষুনি ম্যাথে ফোকাস করতেছি এবং ম্যাথেই আমরা যাচ্ছি। আসলে আজকের ক্লাসে কিন্তু পেঁচাল কম, ম্যাথ বেশি, সুতরাং কোনো চিন্তা নাই। তো দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট হচ্ছে 121, সবাই বলে দিচ্ছে। আল্লাহ, আমি এই জিনিস চোখে দেখি না, কেমন লাগে বলতো, খুবই লজ্জা লজ্জা। দেখেছে হচ্ছে 121 হাইয়েস্ট, এবং লোয়েস্ট রানটা কত? লোয়েস্ট রান হচ্ছে 6, লোয়েস্ট রান হচ্ছে 6। ভেরি গুড মিথিলা তাসফি, একদম শুদ্ধ বাংলায়, যদি ইংরেজিতে লেখছে শুদ্ধ বাংলায় লিখে দিচ্ছে সর্বোচ্চ 121, সর্বনিম্ন 6। ভেরি গুড। তো আর এভারেজ বাইর করে ফেলছে আরিফ রব্বানি স্নিগ্ধ। ভাই তুমি তো সেই লেভেলের স্ট্যাটিস্টিশিয়ান, তুমি তো আমার চাকরি শেষ করে দেবা ভাই। যাই হোক, ভেরি গুড, কনগ্রাচুলেশন, তুমি খুব দ্রুত তথ্যটা বের করে আনতে পেরেছো, এটা খুবই ভালো। তো হাইয়েস্ট কত তুমি এভারেজ বলছো? 53.91। ভেরি গুড। তো আমরা এটা কাজে লাগাবো, 53 মাথায় রাখলাম। তো আমরা এখানে হাইয়েস্ট এবং লোয়েস্ট এভারেজ রানটা দেখে ফেলতে পারতেছি। বাট একটা জিনিস খেয়াল করো, আমাকে কি করতে হয়েছে। আমি যদি বলি আচ্ছা তৃতীয় সর্বোচ্চ রানটা কত, তৃতীয় সর্বোচ্চ রান কত, এবং কত দ্বিতীয় সর্বনিম্ন রান কত। তৃতীয় সর্বোচ্চ রান মানে যে থার্ড বেস্ট রানটা বা তৃতীয় সর্বোচ্চ রানটা, আর দ্বিতীয় সর্বনিম্ন হচ্ছে যে লাস্ট সবচেয়ে খারাপ রানের আগের রানটা কত। তো এটাও আমার জানার প্রয়োজন হতে পারে। আচ্ছা বুঝলাম, সবচেয়ে খারাপ রান যেদিন করতে একটুই ছিল, একটু অসুস্থ ছিল, তো তার আগের দিন তো অসুস্থ ছিল না, তার আগের দিন কত রান করছে এটা আমার জানা দরকার। তো এখন কি করতে হবে, আমাকে আবার এগুলোর মধ্যে থেকে খুঁজতে হবে যে আচ্ছা রানগুলো কই। খুব প্যারার কাজ। তো আমরা একটু খুঁজি এবং আমি তোমাদের বলি এই যে যা যা লিখবো সাথে সাথে কমেন্ট করে আমাকে জানাই দেবা, যেন এই কাজটা তোমরা দ্রুত করে দেখাতে পারো, কারণ আমি এই কাজে করে একটা ভালো না, যেটা আমি দেখতেছি। তো আমি দেখতে পাচ্ছি যে তৃতীয় সর্বোচ্চ রান একজন বলতেছে 105, তৃতীয় সর্বোচ্চ রান কি 105? একটু চিন্তা ভাবনা করো। ওই মাসুম বিল্লাহ এবং ইমরান। আরো দেখতে পাচ্ছি অনিন্দ বলছে যে 95 and 9। আমার তো সেটাই মনে হচ্ছে, হাইয়েস্ট 121, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে গিয়া 105, থার্ড হাইয়েস্ট হচ্ছে 95। সুতরাং তৃতীয় সর্বোচ্চ রান এখন 95। আবার বলি দ্বিতীয় সর্বোচ্চ রান কত, সেটা আমরা দেখতে পাচ্ছি কত, সবচেয়ে কম খারাপ হচ্ছে 6, এরপর হচ্ছে 9, 9-6 এর খেলা হয়ে গেল এখানে।
সো আমরা দ্বিতীয় সর্বোচ্চ রানটাও পেয়ে গেলাম। সো খেয়াল করে এখানে তোমাকে কি করতে হয়েছে, বারবার এই আমি যদি এখন যদি বলি আমাদের মাঝামাঝি রান কত বা পঞ্চম সর্বোচ্চ রান কত বা পঞ্চম সর্বনিম্ন রান কত, এইটাই আমি যেই বলবো সেই তুমি কি করবা, আচ্ছা দেখি তো তো এরকম করে যদি আমাকে বারবার খুঁজে বের করতে হয়, সেরকম একটা বুদ্ধিমানের কাজ হয় না। আর এখানে মাত্র 12টা রান দিছি আমি। তো 12টা থাকবে এমন তো কথা নাই, যদি অনেক বেশি থাকে 100টা থাকে, 100টা ইনিংস এর রান, তখন কি করবা, তখন তো অবস্থা টাইট। সো ওই অবস্থা টাইট থেকে আমরা অবস্থা ঢিলা করার জন্য আমরা স্ট্যাটিস্টিক্স কাজে লাগাবো। এবং এইখান থেকেই আমাদের কোন জিনিসটা আসছে জানো, এখান থেকে আমাদের গণ সংখ্যার যে ধারণাটা, গণসংখ্যা সারণী বলি বা ফ্রিকোয়েন্সি টেবিল বলি ইংরেজিতে, তো এই ফ্রিকোয়েন্সি টেবিল বা গণসংখ্যা সারণীর ধারণাটা আসছে। তো এখন আশা করি বুঝতে পারছো, এই যে হাবিজাবি করে যে ট্যালি দাগ দিই 1 2 3 তারপর কেটে দিই, না না হয় নাই তো, 4টা দেওয়ার পর কেটে দিই। সো এই যে কাজগুলা করি, এগুলো আসলে আমরা কেন করি? সো এই জিনিসগুলো যদি আমরা বুঝি, তাহলে যেটা হবে যে আমাদের আসলে স্ট্যাটিস্টিক্স এর ম্যাথ গুলো একদম পানির মতো সহজ লাগবে। আমরা কি করি, বুঝি না, খালি দেখি অনেকগুলো সংখ্যা, এই কয়টা দাগ দিই, কয়টা যোগ করি, কয়টা গুণ দিই, শেষ। এমনি করলে কিন্তু হবে না, আমাদের বুঝে বুঝে আগাতে হবে। এবং দেখবো তাইলে স্ট্যাটিস্টিক্স অনেক মজার এবং অনেক সহজ। এবং এই কারণেই আমরা 2টা ক্লাস নিয়েছি স্ট্যাটিস্টিক্স এর উপরে, যে পর্ব 1 পর্ব 2 করে, যেন পুরো জিনিসটা অনেক ব্যাখ্যা করে প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে, বই যত প্রকার ম্যাথ আছে আমি সবগুলা করাবো এবং প্রত্যেকটা ম্যাথ বুঝিয়ে বুঝিয়ে আমি আগাবো। তো তখন যেন আমাদের কোনো অসুবিধা না হয়। আচ্ছা, তারপর সরোয়ার হোসেন রনি বলছে তার কমেন্ট কেউ পড়ে না, আমি তোমার কমেন্ট পড়ে দিলাম, যাও। সো এই জিনিসটা এখন আমরা একটা বুদ্ধিমান উপায় করব। সো আমাদের এই রানগুলা ছিল 95, তারপর 50, 77, 44, 17, 82, 65। সো আমি লিখে ফেলি 17, 82, তারপর উপরে একটু লিখি 65 এবং সবশেষে 35। সো এখানে মোটামুটি আমরা দেখতে পাবো যে এখানে আমাদের মোট 15টা রান আছে, 15টা ইনিংসের রান আছে। সো এখন আমরা গণসংখ্যা সারণী তৈরি করব। গণসংখ্যা সারণী তৈরি করা খুব সহজ। প্রথমে আমরা এরকমই করব, খেয়াল করো আমরা কি করতেছি, আমরা আরেকটু উপরে জায়গা নিই, কারণ নাইলে নিচে আবার অসুবিধা হয়ে যাবে। সো এটা একটু মুছে দিই এবং উপরে একটু জায়গা নিই। তো 2টা ঘর হয়ে গেল, তো জায়গা বেড়ে গেল, যাই হোক। সো এখন আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি যে অনেকখানি রান। সো আমরা বলি কি, এতগুলা রান তো একবারে বলা সম্ভব না। সো আমরা বলি যে এটা হচ্ছে রান, এটা হচ্ছে ট্যালি চিহ্ন, ট্যালি, এবং এটা হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। ইংলিশ টার্মটা সুন্দর, বাংলা গণসংখ্যা শুনলে মনে হয় কি ভাই, গণমানুষের সংখ্যা, এসব কি আবার। গণসংখ্যা টার্মটার সাথে পরিচিত হয়ে নাও, কারণ এটা বেশ কাজে লাগবে। সো গণসংখ্যা, এই তো। সো এখন আমরা কি করবো, এই জিনিসটাকে সাজাবো। সাজাবো কিভাবে, আচ্ছা আমরা কাজ করি, আমাদের সর্বোচ্চ রান আমরা বলছিলাম হচ্ছে 121 এবং সর্বনিম্ন রান বলছিলাম আমরা 9। তো আমরা একটা কাজ করি, আমরা 25-25 করে রান ধরি এবং তারপর সেইটার একটা হিসাব নেই যে কতগুলা রান আছে। সুতরাং কি হইতে পারে, এই রানগুলো আমরা কিভাবে নিতে পারি, আমরা বলি 0 থেকে, বা যেহেতু 0 রানটা নাই আমরা বলি 1 থেকে 25, আবার আমরা বলতেছি যে 26 থেকে 50, তারপর আমরা আরেকটা রান নেই, সেটা হচ্ছে 51 থেকে 75, তারপর আমরা বলি যে 76 থেকে 100, আমরা বলি 101 থেকে 125। সো আমরা একটু ঘরগুলো বেঁধে ফেলি। ঘর টানার কাজ শেষ হয়ে গেল, আমাদের ঘর বাঁধা শেষ। এখন আমরা ঘরে গণসংখ্যা নিয়ে আসব, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি কাজ করব, আমাদের এই যে তথ্যগুলো আছে আমরা সেই তথ্যগুলো নিব এবং দেখবো যে কিভাবে হয়। সো এটা হয়তো অনেকে বুঝে গেছো, যারা বুঝে গেছো তারা একদম ধিপধাপ অঙ্কটা করে আমাকে জানাই দাও যে কোনটার গণসংখ্যা কত, যেন আমি এই অঙ্ক করা থেকে একটু রেহাই পাই। কারণ তোমরা আমার চাইতে এখানে অনেক উপস্থিত আছে যারা অনেক ভালো ভালো অঙ্ক করতে পারো। আমার কি বলছে 101 লেখেন ভাই, আমি কই জানি 101 লিখছিলাম। আমাকে একজন বলছে ভাই আপনার হাতের লেখা খুব সুন্দর, ভাই আমার নিয়ে এরকম মজাটা নিলা তুমি, খুব দুঃখ পাইলাম। যাই হোক, হাতের লেখা খারাপ বলে আজকে মজা নিচ্ছ, যাই হোক। তো আমরা কি করব, আমরা এখন এখান থেকে আমরা তথ্যগুলো নিব।
সো প্রথমে আমরা উপর থেকে দেখি 65, 65 কোথায় থাকে? 65 একটা এখানে থাকে, এই 65 নিলাম। তারপর হচ্ছে 35, 35 হচ্ছে এখানে, এটাও নিলাম। 40, 40টা এখানে নিলাম। 45, 45ও এখানে নিলাম। 6, তারপর 9। সো খুব দ্রুত করে ফেলবো জিনিসটা। 121 হচ্ছে এখানে, তারপর 26 সেটা এখানে। 95, 95 হচ্ছে এখানে। 50, 50 এখানে। চারটা যেই হয়ে গেছে, 5 নাম্বারেরটা আমরা একটা টান দিয়ে বুঝিয়ে দেবো এটা একটা 5। 77, 77 হচ্ছে এখানে। 105 কই? 105 এখানে। তারপর 44, 44টা কই যাবে? 44 যাবে আমার এইখানে। তারপর 17, 17 যাবে এখানে। তারপর 82, 82, 82 আসবে এখানে। সো আমরা এখন ট্যালি মার্কস শেষ। ট্যালির পরে আমরা দেখি যে গণসংখ্যা কত। 1 2 3, তিনটা। তারপর 6, তারপর কত 2, তারপর কত 3, তারপর কত 1। সো আমরা এখন যোগ করি। 3 যোগ 6 9, আর 1 10, 2 12, আর 3 15। সুতরাং আমরা যোগ করে পাচ্ছি টোটাল 15টা। এবং আমরা বলছি কিন্তু আমরা 15 জনের বা 15টা ইনিংসের রানের সংখ্যা আমরা দিছি। সো খেয়াল করে দেখো, এখন কিন্তু আমরা বলতে পারবো এই ব্যাটসম্যান সম্পর্কে আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা অনেক সহজ হয়ে গেছে। কিভাবে? খেয়াল করি। তো আমি বলবো যে একজন বলছে ভাইয়া তুমি 76 থেকে 104 হবে, 76 থেকে 100 থেকে 4 হবে। যাই হোক, হয়তো ভুল করে ফেলছি বা শুদ্ধ করে ফেলছি, যাই হোক আমরা ভুলে যাই। 65, এনিওয়েজ ওটা নিয়ে দুশ্চিন্তা নাই। একটা এক কম বেশি হলে কোনো সমস্যা নাই, মনে করলাম আমরা ওটা চেঞ্জ করে দিচ্ছি। যাই হোক, তো যেটা হবে, যে তথ্যইটা থাকুক না কেন, এই তথ্য আমি একদম হাবিজাবি বানায় লিখে নিয়ে আসছি। সুতরাং এই তথ্য ভুল সঠিক নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। আসল যে জিনিসটা আমাদের মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে এই গণসংখ্যা। সো আমরা দেখতে পাচ্ছি যে 3 রান মানে 1 থেকে 25 রানের ইনিংস ছিল 3টা। 26 থেকে 50 রানের ইনিংস হচ্ছে 6টা। 51 থেকে 75 করছে 2টা। 76 থেকে 100 করছে 3টা। এন্ড 100 থেকে 100 থেকে 125 পর্যন্ত হচ্ছে তার মাত্র একটা না দুইটা হওয়ার কথা, যে মনে হয় 101 লেখে নেই, একটা বা দুইটা। এইরকম যে আমরা সংখ্যাগুলো পাচ্ছি সেটার আসলে কি মানে বুঝাচ্ছে? মানে যেটা বুঝাচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাই যে একজন ব্যাটসম্যান যে বিভিন্ন রান করতেছে সেটা কিরকম। সো আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ গণসংখ্যা 6, অর্থাৎ 6 বার তার রান 26 থেকে 50 করছে। এখান থেকে একটা ইনফরমেশন কিন্তু আমরা পাই যে সে তার একটা টেন্ডেন্সি আছে বা একটা প্রবণতা আছে যে সে কি করবে, সে ব্যাটিং করতে আসলে সে 6 থেকে 50 করবে। এরপর যদি 6 থেকে 50 মানে 6 থেকে 26 থেকে 50 করে ফেলে একবার, এরপর যদি আউট না হয়, তাহলে যদি পরে যায়, তাহলে তার আবার বেশি করার প্রবণতা হচ্ছে এই যে এইখানে 76 থেকে 100-র মধ্যে কোন একটা রান করা। সুতরাং এবং দেখতে পাচ্ছি যে সে 1 থেকে 25, অর্থাৎ কম রান করছে খুব কম পরিমাণে। তার মোটামুটি একটা ভালো ব্যাটসম্যান। এখান থেকে আমরা কিন্তু এই তথ্যটা পাইতে পারি। এরকম অনেক উদাহরণ আমরা চিন্তা করতে পারি, যেখান থেকে আমরা কি করব, আমাদের যতগুলো তথ্য আছে সেই তথ্যটা যে এরকম উল্টাপাল্টা সাজানো, সেখান থেকে আসলে আমরা কিছু বলতে পারবো না। তোমার রুমের কথা চিন্তা করো, বা তুমি যেখানে পড়ো সেই টেবিলটার কথা চিন্তা করো। সবকিছু যদি উল্টাপাল্টা করে রেখে দিই, তাইলে কি হবে? সবকিছু উল্টাপাল্টা করে রাখলে তুমি তোমার কাজের সময় আসল বইটা আর খুঁজে পাবা না। আসল বইটা যখন খুঁজে পাবা না, তুমি আর ম্যাথ করতে পারবে না, বা তুমি যে বইটা নিয়ে পড়তে চাচ্ছিলে সেই বইটা পাবা না। তোমাকে কি করতে হবে? জিনিসটা গুছিয়ে রাখতে হবে। গুছিয়ে রাখলে তুমি ওই জিনিসটা খুব সুন্দরভাবে করতে পারবা। এবং এই গুছানোর ধারণাটা থেকে, যে উপাত্তগুলো বা ডেটা থেকে ইনফরমেশন পাওয়ার, ওই ধারণাটা থেকে কিন্তু আমাদের গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করার জিনিসটা চলে আসে। ও আচ্ছা, আমি যে ভুলটা পাইছি, একজন ধরে ফেলছে মনে হয়, একটা মনে হয় এখানে একটা যাবে এখানে একটা আসবে। যাই হোক, থ্যাংক ইউ তোমাকে। সো এই হাবিজাবি ভুল, আমি তো বলছি আমি ম্যাথ পারি না, তোমরা ম্যাথ আমার চেয়ে বেশি পারো। সুতরাং এই সব ছোট্টখাটো জিনিস চিন্তা করবা না, আসলে বুঝার চেষ্টা করবা যে কোন জিনিসটা যে আমরা যে গুছাচ্ছি এটা কেন গুছাচ্ছি, এই গণসংখ্যা সারণীটা আমরা কেন তৈরি করতেছি। সো এইটা যখন আমরা তৈরি করতেছি, আমরা আসলে পুরো তথ্যটাকে গুছাই এমন একটা রূপ দিচ্ছি যে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয় যে এই জিনিসটা আসলে কি হইতেছে। সো এই জিনিসটা হয়ে গেল। সো এই পার্টটা শেষ, গণসংখ্যা। এর পরের জিনিসটা যেটা আসবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এই ক্রমযোজিত গণসংখ্যা বলার আগে, তো ক্রমযোজিত মানে আসলে কি? ক্রমযোজিত,
ক্রমযোজিত মানে কি? সো আমরা এটাকে ভাঙি। আমরা তো একটা সংখ্যা একটা শব্দ দেখার পরেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে এটার মানেটা কি হইতে পারে। সো যে এটার অর্থটা বুঝে যাবো ওই অঙ্ক এই জিনিসটা নিয়ে কিন্তু আর চিন্তা থাকবে না। সো প্রথম অংশটা হচ্ছে ক্রম, তারপরের অংশটা আমরা লাল কালি দিয়ে দেখাই যোজিত। ক্রম মানে কি? একের পর এক, অর্থাৎ একটা ক্রমান্বয়ে যাবে, একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে আগাবে, এটা একটা ধারা অনুযায়ী আগাবে। যোজিত, যোজিত মানে কি? যা যোগ করা হয়েছে, অর্থাৎ ধারায় ধারায় যোগ করা হয়েছে, যে একটার পর একটা যোগ করছি। তো এই জিনিসটা কিরকম হইতে পারে? তো ধরো আমার কাছে এরকম একটা জিনিস আছে, এটা ফ্রিকোয়েন্সি টেবিলের কথা চিন্তা করি বা গণসংখ্যা টেবিলের কথা চিন্তা করি, যে মনে করো লাল, তারপর আমরা দেখি যে নীল, তারপর আমরা বলতেছি কালো। তো এটা এগুলো হচ্ছে বিভিন্ন রঙের বল এবং বলের সংখ্যা বা গণসংখ্যা। তো ওগুলো হচ্ছে বলের সংখ্যা বা গণসংখ্যা। এখন কি করতে পারি আমরা? যে কোনো একটা তথ্য নিতে পারি, যে আমরা বলতে পারি যে আচ্ছা এই যে লাল বল কয়টা, নীল বল কয়টা, কালো বল কয়টা, এই সংখ্যাটা আমরা এখানে লিখে ফেলি। তো এখানে আরেকটা ঘর রেখে দিই, আমরা সেটাকে বলবো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত, আমি তোমাদের বলি তোমরা আমাকে লাল বল কয়টা, নীল বল কয়টা, কালো বল কয়টা, আমার একটা যে কোনো মাথা থেকে চিন্তা করে আমাকে সংখ্যা কমেন্টে জানাই দাও। আমি ওই তুমি যে বলবা সংখ্যাটা সবার আগে যে বলবে সেই সংখ্যাটা নিয়ে আমরা ম্যাথটা করবো। সো বল দেখতে পাচ্ছি, আমরা এটাকে বলতেছি ক্রমযোজিত। আগে লিখে ফেলি, ততক্ষণে তোমরা কমেন্ট করো। যোজিত গণসংখ্যা। এই পার্টটুকু শেষ। তো এখন আমি দেখতে চাই কে ক্রমযোজিত গণসংখ্যার জন্য আমাকে তথ্য দিছো। কালো বানান ভুল। কালো হচ্ছে ওকারও দেওয়া যায়, ওকার নাও দেওয়া যায়, এটা কোনো বিষয় না। যাই হোক, একজন বলছে, সরার হোসেন রনি বলছে ভাই বেসিকটা বুঝলেই হয়। ভেরি গুড। হ্যাঁ, আমরা যদি বেসিক তা বুঝতে পারি তাহলে আর কি আমাদের যেটা হবে যে আমরা নিজেরাই জিনিসটা ধরে নিজেরাই বুঝে যে কোনো নতুন সমস্যা আমরা সমাধান করতে পারবো। তো বেসিকটা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাবে। সো যে কাজটা করব সেটা হচ্ছে, দেখি যে আমরা এটাই করব। বেশ কয়েকজন সংখ্যা আমাকে বলে দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আবির হাসান আবির বলছে যে 10 20 40। তারপর এরা আগে আর একজন যে আরিফ রব্বানি স্নিগ্ধ সবার আগে কমেন্ট করছে। আচ্ছা, একজন আছে লাল মিয়া নীল মিয়া, খুব ভালো কথা। লাল মিয়া আসলো কোত্থেকে? সো আরিফ রব্বানি বলছে 10 12 আর 20। তো ধন্যবাদ আরিফ, তুমি সবার আগে কমেন্ট করছো তাই তোমার তথ্যটা নিলাম। বাকিরা যারা একটু দেরি করে ফেলছো তারা কি করবা? তারা নেক্সট টাইম আরেকটু অ্যাক্টিভ থাকবা, যে কিভাবে খুব দ্রুত কমেন্ট করে মানে ম্যাথের অংশ আছে। এটা কিন্তু আরিফের সংখ্যা, আমি লিখে দিচ্ছি আরিফ। আরিফ তোমার নামটা আমরা রাইখা দিলাম বোর্ডে, কারণ তুমি এই সংখ্যাগুলো আমাদের বলছো। যাই হোক, ক্রমযোজিত গণসংখ্যাটা কি করতেছে? ক্রমযোজিত গণসংখ্যা যেটা করতেছে, যে প্রত্যেকটা যে ঘর দেখতে পাচ্ছি আমরা, এই ঘরগুলাকে ই করতেছে, যোগ করতেছে এই গণসংখ্যাগুলা। কিভাবে? প্রথম ঘরে হচ্ছে 10, সুতরাং এই গণসংখ্যা 10, এখানে আমরা 10 লিখবো। কেন লিখবো? পরের ধাপটা লিখলে বুঝে যাবা। এখানে আমরা লিখবো 10 যোগ 12 সমান সমান 22। সমান সমান 22 আর কি। 10 যোগ 12 22 লিখলাম। তারপর আমরা লিখবো যে 10 যোগ 12 যোগ 20, এটা সমান সমান কত হচ্ছে? 42। সো আমরা পাচ্ছি 10, আমরা পাচ্ছি 22 42। এই যে যোগ করলাম, এই যোগ করার কাজটা আসলে কি? সো যখন আমরা যোগ করে ফেলতেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা মোট বা একটা সমষ্টি পাচ্ছি। সমষ্টিটা একটা বিশেষ অর্থ ধারণ করে। সেটা কি? লাল বল আছে 10টা, আমরা জানি। যদি আমি বলি আচ্ছা লাল আর নীল বল মোট কয়টা আছে আমাদের বলতো, সো তখন কি করবা তুমি? 10 আর 12 যোগ দিবা। সো আর এরপর যদি বলি, এখানে তো কালো বল পর্যন্ত থেমে গেছে, আমাদের যদি আরো অনেকগুলা বল থাকতো তাইলে কি হইতো? তাইলে আমরা এরকম অনেক দূর যোগ করে আগাইতাম। সো তখন কি হইতো? আমরা বলতে পারতাম যে যে ঘরের সংখ্যাটা, অর্থাৎ যে বরাবর বা যে শ্রেণীবিন্যাসের বা যে শ্রেণীর অনুযায়ী আমাদের ক্রমযোজিত গণসংখ্যা আছে, বলতে পারি যে শুরু থেকে শুরু করে এই পর্যন্ত, এই শ্রেণী পর্যন্ত মোট এতগুলো গণসংখ্যা আছে। অর্থাৎ এই 22 থেকে আমরা বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে নীলের ঘরে আছে, এবং নীলের ঘরের উপরে কি আছে? লাল। সুতরাং লাল বল আছে এবং নীল বল আছে মোট 22টা। এবং আমি যদি এখন কালোতে যাই, মনে করি এখানে তোমার নামটা এখন মুছে দিচ্ছি, কালো পরে সাদা বলও আমরা অ্যাড করে ফেলছি।
তো সাদা বল অ্যাড করার পর আমরা বলতেছি সাদা বল হচ্ছে 8টা এবং এটা টোটাল হবে 50, যাই হোক। তো সাদা বল 8টা। তো আমি জানতে চাচ্ছি যে আমার লাল নীল আর কালো বল মোট কয়টা। তো এইটা যদি জানতে চাই তখন আমি কি করব, আমি এই ক্রমযোজিত গণসংখ্যার যে কলামটা বা এই ঘরগুলা বরাবর নিচে আগাবো। কালো বল পর্যন্ত যেহেতু বলছে, তাই আমরা দেখবো যে কালো বল পর্যন্ত আমরা ক্রমযোজিত গণসংখ্যা পাচ্ছি 42। তার মানে কি, সো কালো বলের আগে কি কি আছে, নীল আছে, লালও আছে। সুতরাং লাল, নীল, কালো এই তিনটা জিনিস বা এই তিনটা বল মোট আছে 42টা। সো ক্রমযোজিত গণসংখ্যা যেটা করে সেটা হচ্ছে আগের ঘরগুলার যে প্রত্যেকের যে কি বলবো যথাক্রমে যে গণসংখ্যাগুলো আছে ওগুলা জাস্ট যোগ করে আমরা এখানে দিচ্ছি। মোটেও কঠিন কিছু না, জাস্ট তুমি যদি যোগ অঙ্ক পারো তাইলেই তোমার জন্য ক্রমযোজিত গণসংখ্যার জিনিসটা একদম ইজি। সো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমি সেটা দেখতে চাই, কমেন্ট করে জানিয়ে দাও। সেটা হচ্ছে যে ক্রমযোজিত গণসংখ্যা মুকুল দাস জয় বলে দিচ্ছে 10, 22, 42। ভেরি গুড মুকুল দাস জয়, কনগ্রাচুলেশন। মাসুম বিল্লাহ বলতেছে ক্রমযোজিত গণসংখ্যা 10, 22, 42। সুতরাং অনেকে মোট, আরেকজন বলতেছে মোট 74, টোটাল 124। কিভাবে খেয়াল রাখবে একটা জিনিস, অনেকের প্রবণতা হচ্ছে যে এই যে এখানে ক্রমযোজিত গণসংখ্যা এগুলোকে আবার যোগ দেওয়া। সাবধান, এই জিনিসকে যোগ দেওয়া যাবে না। এই জিনিসকে কেন যোগ দেওয়া যাবে না, কারণ কি এটা হচ্ছে যে এই বল সহ। সুতরাং তুমি যদি এগুলো যোগ দাও তার মানে বুঝাবে কি তুমি লাল বল যে 10টা আছে সেটা একবার, দুইবার, তিনবার, চারবার করে এক্সট্রা গুনে ফেলছো, ওই 40টা বল বাড়াই ফেলছো। আবার যদি নীল বল তো 12টা আছে, একটা, দুইটা, তিনটা, তুমি তিনবার বেশি নীল বলের সংখ্যা গুণ করে ফেলছো। ওইটা করা যাবে না। যোগগুলা যা করব আমরা, এই যোগের কাজটা পুরো এখানে হবে, গণসংখ্যা গুলা যোগ করব। কখনো ক্রমযোজিত গণসংখ্যা গুলা শেষ পর্যন্ত লেখার পরে এখানে যোগ করব না। আর খেয়াল রাখবা আমাদের মোট যে গণসংখ্যাটা এইটা অলওয়েজ এইটার সমান হবে, অর্থাৎ এই দুইটা সংখ্যা সবসময় সমান থাকবে। যে ক্রমযোজিত গণসংখ্যার শেষ ঘরের যে ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা পাবো সেটা আমাদের মোট গণসংখ্যার সমান হবে। কারণটা আশা করি তোমরা অনেকেই ধরে ফেলতে পারছো। সুতরাং একজন বলছে ভাই ক্রমযোজিত কেন হলো। ক্রমযোজিত হওয়ার কারণ হচ্ছে যে আমরা একের পর এক আমরা যোগ করে আগাইছি। সুতরাং এটাকে আমরা তখন বলতেছি যে ক্রমযোজিত, যে ক্রমান্বয়ে আমরা এগুলোকে যোগ করছি। সুতরাং এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার ধারণাটা পরিষ্কার হয়ে গেল। তো এই পার্টটুকু শেষ, এই পার্টটুকু শেষ। এরপর হচ্ছে লেখচিত্র। তো লেখচিত্র আমাদের বইয়ে 3 প্রকার লেখচিত্র দেওয়া আছে। তো একটা হচ্ছে আমাদের আয়ত লেখ, আরেকটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ, এবং আরেকটা হচ্ছে আমাদের অজীব রেখা। তো লিখে ফেলে যদি, এক হচ্ছে আয়ত লেখ, একে ইংরেজিতে বলে আবার হিস্টোগ্রাম। তারপর হচ্ছে গিয়ে গণসংখ্যা বহুভুজ, কঠিন কঠিন নাম মনে হচ্ছে, ছবি একলা তোমরা দেখবা যে এটা একদম পানির মতো সোজা। গণসংখ্যা বহুভুজ। এবং 3 নম্বরে আর যেটা আছে সেটা হচ্ছে অজীব রেখা। অজীব রেখা। তো এই তিনটা জিনিস নিয়ে আমরা এখন জানবো। গণসংখ্যা বহুভুজটা আসলে কি। তো আমাদের এর আগে বুঝতে হবে যে আমাদের লেখচিত্র বা গ্রাফের আসলে দরকারটা কি। আমরা এইসব গ্রাফ ট্রাফ দিয়ে জীবনে আসলে কি করব বা কি লাভ আমাদের। তো গ্রাফের যে দরকার বা প্রয়োজনীয়তাটা সেটা আমরা বুঝবো এভাবে যে তোমরা কখনো সাইনের গ্রাফ দেখেছো কিনা আমি জানি না, তোমাদের বইয়ে থাকতে পারে, যদি না থাকে নেটে সার্চ দেবে একটু যে সাইনের গ্রাফ। যদি গুগলে সার্চ দেওয়া থাকবে অনেক সুন্দর সুন্দর ছবি আসবে। সাইনের কার্ভটা এরকম হয়, একটু বাঁকা হয়ে গেছে বাট এরকম মোটামুটি আর কি, এরকম যাইতে থাকে অনেক দূর। সো কি হচ্ছে, এটাকে আমরা বলি y ইজ ইকুয়াল টু সাইন এক্স, এভাবে প্রকাশ করে থাকি। অর্থাৎ এক্স এর এক একটা মানের জন্য y এর এক একটা মান পায় এবং ওই অনুযায়ী গ্রাফ গুলো হয়। সুতরাং তখন আমরা দেখতে পাচ্ছি যে সাইনের গ্রাফটা এরকম নাচতেছে, যে ঢেউয়ের মতো। একবার এই যে দেখো উপরে উঠতেছে নামতেছে, উপরে উঠতেছে নামতেছে, উপরে উঠতেছে নামতেছে। সুতরাং এভাবে করেই লাফালাফি করতেছে। সুতরাং সাইন কি কাজ করে, সাইন লাফালাফি করে, এরকম 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 করে আগাইতেছে। তো এই যে কাজটা করে সাইন, এই যে সাইনের মানগুলা এখান থেকে আমরা দেখবো যে সাইনের মানগুলা হাইয়েস্ট এই থেকে এই থেকে এই থেকে এরকম যে যায়। তো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বা একটা নির্দিষ্ট সীমার মধ্যে মানগুলা থাকে, সেটা হচ্ছে 1 আর -1।
এটা গ্রাফ থেকে আমরা কিন্তু খুব ভালো করে এটার যে মানগুলা কিরকম হয় বা এটার আচরণটা কিরকম। তো সে কি করে, শুরুতে একদম শূন্যতে থাকে, শূন্য থেকে উপরে উঠতে থাকে, এক পর্যন্ত উঠে, এরপর ওঠা বন্ধ হয়ে যায়, এরপর তার বার বাড়া বন্ধ হয়ে যায়, তার বাবা মা তারে বকা দেয়, বকা দিয়ে একদম নিচে পাঠিয়ে দেয়, তার মন অনেক খারাপ হয়ে যায়, সে নিচে চলে যায়। তারপর কি হয়, তারপর সে আবার দুষ্টামি করতে করতে উপরে ওঠে। তো এভাবে করে তার আচরণটা এরকম ঢেউয়ের মতো থাকে। সুতরাং খেয়াল করো, শব্দটা শব্দটা ছিল আচরণ। তো এই যে সাইনের বিভিন্ন মান, সেই মানগুলোর আচরণটা কি, সে কিভাবে বিন্যস্ত থাকে। সো দেখতে পাচ্ছি এরকম সাপের মতো বিন্যস্ত থাকে, বা এটাকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে নাম দিতে পারো। তো এই জিনিসটা আমরা এই এই আমাদের যে লেখচিত্র বা স্ট্যাটিস্টিক্স এর যে গ্রাফগুলো, সেখান থেকে জানবো যে আমাদের যে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো আসলে আমাদের কি প্রকাশ করে বা কি দেয়। সো আয়তলেখ অঙ্কনের জন্য তোমাদের বই অনেকগুলো ম্যাথ আছে। তো আমরা এই ম্যাথের যে জিনিসগুলা, যে গণসংখ্যা এবং অনেক কিছু, সেটা দেখে ফেলছি। সো একটা উদাহরণ থেকে আমি তোমাদের দেখাই জিনিসটা, তাহলে বুঝতে সুবিধা হবে। সো মনে করো আমরা তথ্যগুলো আগে লিখে নিই। প্রথমে আমরা শ্রেণী ব্যবধানটা লিখি, শ্রেণী ব্যবধান। তারপর হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। হয়তো অনেকে বুঝতে পারতেছে না ভাই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা মানে কি, বা এটা কেন কি করতেছি, সেটা এক্ষুনি ব্যাখ্যা করব, এটা জাস্ট লিখে ফেলি। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, শ্রেণীসীমা। এরপর হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু। এবং সবশেষে থাকবে গণসংখ্যা। আমাদের এখানে জায়গা শেষ হয়ে যাচ্ছে, তো আমরা একটু আপাতত মুছে দিই, খুব একটা কাজে লাগতেছে না, আমাদের পার্ট পড়া এখানে শেষ। এবং এখানে আমরা ধরতেছি যে গণসংখ্যা, গণসংখ্যা। সো আমাদের এই জিনিস, এই চারটা জিনিস দরকার হবে, চারটা জিনিস আমরা লিখে নিলাম। সো এখানে আমরা একটু ঘর করে দেই খুব দ্রুত। এবং আমি যতক্ষণে এই জিনিসটা, তথ্যটা তুলতেছি, ততক্ষণে তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে তোমাদের কোন কোন জিনিসটা বুঝতে প্রবলেম হয়েছে বা কোথায় কোথায় প্রশ্ন আছে। সো আমরা যে কাজটা করব, সেই জিনিসটা আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এই জিনিসটা লেখার পরেই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলা এই সংখ্যা, 46 থেকে 50, 51 থেকে 55, তারপর হচ্ছে 56 থেকে 60, তারপর 61 থেকে 65, 61 থেকে 65, 66 থেকে 70, আর একটা ঘর যাবে 66 থেকে 70। সো এইটুকু আমরা জানি। এখন আমরা এই জিনিসগুলো বের করে আগাই। এবং আরেকটা জিনিস, 5, 10, 20, 15, 10, 5, 10, 20, 15 এবং সবশেষে 10 আবার। সুতরাং এই তথ্যটা আমাদের দেওয়া আছে। এখন আমরা এই জিনিসগুলো থেকে আমাদের গ্রাফটা আঁকবো। কিভাবে গ্রাফটা আঁকবো? সো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আসলে কি, খেয়াল করো এখানে যে শ্রেণী ব্যবধান 46 থেকে 50, তারপর কি হয়েছে 51 থেকে 55। সুতরাং কি 50 আর 51 মাঝখানে যদি কিছু থাকে, বুঝতে পারছো আশা করি বিষয়টা, যে আমি তো নিচ্ছি এখানে 46 থেকে 50 মধ্যে, 46, 47, 48, 49, 50, বা যদি ভগ্নাংশ থাকে এগুলোর মাঝখানে, সেগুলো যাবে ওটার ভিতরে। কিন্তু আমার যদি কোনো সংখ্যা থাকে এরকম যে 50.5, সেটা কি এখানে যাবে না এখানে যাবে, এই জিনিসটা তো আমরা এখান থেকে কোথাও বসাইতে পারবো না। সুতরাং আমরা যে কাজটা করব এখানে, যে এটাকে অবিচ্ছিন্ন করে দিব। অর্থাৎ এই যে ডিসক্রিট বা বিচ্ছিন্ন যে মানগুলো ছিল, সেটাকে আমরা কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন করে দিব। এটা কিভাবে করব? এই যে লাস্টের যে কোনো, দেখো 50 আর 51, এই দুইটার মাঝে ডিফারেন্স কত? 1। সো আমরা করব কি, একের যে অর্ধেক, সেই অর্ধেক এইটার সাথে যোগ করে দিব এবং নিম্ন সীমা থেকে বিয়োগ করে দিব। অর্থাৎ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, এটাকে করব 45.5 থেকে 50.5। সো কি করতেছি, কিচ্ছু না, একদম সহজ জিনিস। সেটা হচ্ছে যে এই যে মাঝখানের যে গ্যাপটুকু, যে আমরা বলছি 46 থেকে 50, তারপর বলতেছি যে 51 থেকে 55। সো 50 আর 51 মাঝখানে গ্যাপ কত? 1। সহজেই বোঝা যাচ্ছে। তো এই একটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম। তো এই এক ছিল, এই একটাকে দুই ভাগে ভাগ করলাম, ভাগ করে আমি ছোট জনের কিছু দিলাম, বড় জনকে কিছু দিলাম। সো কি হচ্ছে, তার মানে নিম্ন সীমাকে আমি, নিম্ন সীমা থেকে আমি একটু কিছু নিয়ে গেলাম, আর ওইটুকু আমার ঊর্ধ্ব সীমাকে দিয়ে দিলাম। সো একইভাবে এটা কি হবে, এখান থেকে যদি হাফ বিয়োগ করি তাহলে 50.5 থেকে 55.5, একইভাবে 55.5 থেকে আমাদের কি হবে 60.5, এভাবে করে বাকিটুকু যাবে। সো সেটা কি হবে, আবার 60.5 থেকে
65.5 এবং 65.5 থেকে 70.5। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, এইটি যেখানে শেষ এ এখন সেখানে শুরু, সুতরাং কোনো গ্যাপ আর নাই। এই জিনিসটাই আমাদের অবিচ্ছিন্ন করে দিচ্ছে। অবিচ্ছিন্ন মানে কি, একসাথে লাগানো আছে, কোনো গ্যাপ নাই। এটা হচ্ছে অবিচ্ছিন্ন, আমি যেই আলাদা করে দিলাম বিচ্ছিন্ন হয়ে গেল, মানে গ্যাপ নাই। সেই জিনিসটাই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অর্থাৎ যে শ্রেণী ব্যবধানটা থাকবে এটাকে আমরা এমন ভাবে করব যেন এখানে কোনো গ্যাপ না থাকে। সো এখন আমরা শ্রেণী মধ্যবিন্দু বাইর করব। শ্রেণী মধ্যবিন্দু বাইর করা খুব সহজ। ঊর্ধ্বসীমা যোগ নিম্ন সীমা ডিভাইডেড বাই 2, অর্থাৎ ঊর্ধ্বসীমা আর নিম্ন সীমার গড় মানটা। শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে ঊর্ধ্বসীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই যে ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমা এটাকে 2 দিয়ে ভাগ দেবো, এটাকে 2 দিয়ে ভাগ দেবো, সেম জিনিস আসবে কিন্তু। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সুতরাং আমরা এখন এখানে ঊর্ধ্বসীমা নিম্ন সীমা গুলো লিখে ফেলি। সো এখানে ছিল 5। শ্রেণী মধ্যবিন্দু কত, তাহলে এখানে খেয়াল করো 46 আর 50 যোগ করি, 2 দিয়ে ভাগ দিই, যেটা আসবে সেটা ক্যালকুলেটরে তোমরা বাইর করতে পারো। আমি লিখে নিয়ে আসছি, এজন্য আমি ধুমধাম লিখে ফেলবো। সেটা হচ্ছে গিয়ে 48। এরপরেরটা আমরা পাবো 53। এটা খেয়াল করো, এই দুইটার মাঝে ডিফারেন্স হতো 5 না, এবং এই শ্রেণী ব্যবধান গুলোর মাঝে ডিফারেন্স কিন্তু 5। সুতরাং এই প্রত্যেকটা মধ্যবিন্দুর মাঝখানে ডিফারেন্সও সেম থাকবে, অর্থাৎ এটা হবে পরেরটা 58, পরেরটা 63, পরেরটা 68। এন্ড এভাবে করে আমরা খুব দ্রুত শ্রেণী মধ্যবিন্দু গুলো বের করে ফেললাম। সো এখন এই জিনিসটা দিয়ে আমরা গ্রাফটা আঁকবো। তো গ্রাফটা আঁকার জন্য আমরা কি করব, আমাদের এই জিনিসটা কাজে লাগবে, এই জিনিসটা কাজে লাগবে, আর এই জিনিসটা কাজে লাগবে। এইটা আর কাজ আমাদের আপাতত শেষ। কিভাবে কাজে লাগাবো? সো এই তথ্যটা মাথায় রাখার পরে আমরা একটু এই পাশে চলে আসি, যেন জায়গাটা আমাদের পাই ছবিটা আঁকার। সো গণসংখ্যাগুলো আমরা এখানে লিখি 5, 10, 15, 10, তারপর মনে হয় আবার 5 ছিল না, 5, 10, 20, 15, 10, 20, 15, এরপর 10। সো আমরা এখন কি করব, এই পাশে গ্রাফটা দেখব। নিলাম। এখন আমাদের তো শুরু এখানে তো কি 0,0 বিন্দু আমরা কার্তেশীয় ব্যবস্থা থেকে জানি বা স্থানাঙ্ক ব্যবস্থার হিসাব থেকে জানি। সুতরাং এই 0,0 যেহেতু আমরা শুরু করতেছি 45 থেকে, সুতরাং এইখানে তো 45 হবে না, 45 হবে অনেক দূরে। সো অত দূরে তো আমাদের যাওয়ার উপায় নাই। আমরা কি করব, আমরা এইখানে দাগ দিয়ে বুঝিয়ে দিব যে এখানে একটু গ্যাপ আছে, অর্থাৎ এখানে বেশ কিছু ছিল বাট ওটুকু আমরা বাদ দিয়ে নিচ্ছি, ওটুকু নাই। সুতরাং এখান থেকে আমরা শুরু করব। সুতরাং এটাকে নাম দেব 45.5, তারপরেরটাকে দেব আমি 50.5, তারপরেরটাকে দিব আমি এইরকম 45.5, 50.5, 55.5, এবং তারপর 60.5, 60.5 এন্ড সো অন সো ফোর্থ, এরকম অনেক দূর যাবে। এখন আমরা কি করব, এই বরাবর আমাদের এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মানগুলো আমরা নিব, এন্ড এই বরাবর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা গণসংখ্যার মানটা নিব। অর্থাৎ এটা যদি হয় 45.5 থেকে 55, মানে 50.5 এর মধ্যে আছে 5টা, সুতরাং এটাকে বলি আমরা 5, এটাকে বলি 10, এটা বলি 15, 20। এটা যদি বলি এর মাঝখানে আছে আমাদের 5টা, সুতরাং আমরা একটা আয়ত লেখ যেহেতু আঁকতেছি, একটা আয়ত এঁকে দিলাম যার উচ্চতা এই 5 একক পর্যন্ত। তারপরেরটা কত, 55.5 থেকে আমাদের আসতেছে 10টা মাত্র গণসংখ্যা, সুতরাং আমরা এটা এই পরের আয়তটা হবে এরকম 10টা ঘর নিয়ে। তারপরে যদি আরেকটা আঁকি, পরেরটা কত, 20, যদি আঁকি সেটা হচ্ছে 55.5 থেকে 55.5 থেকে 60.5 এর মাঝখানে, সুতরাং আমরা আরেকটা আয়ত আঁকবো এরকম এই 20 উচ্চতার। তো এগুলো কিন্তু পরস্পর একটার সাথে একটা লাগানো থাকবে, অর্থাৎ এগুলোর মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। কারণ কি, যেহেতু এটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তাই আয়তগুলো পরস্পর অবিচ্ছিন্ন থাকবে, আয়তগুলোর মাঝখানে গ্যাপ থাকা যাবে না। সো এরপর বাকিটুকু আবার যদি করি, 15-এর জন্য এখানে একটা, আর আবার 10-এর জন্য এখানে একটা। খেয়াল করে দেখো আমাদের আয়ত লেখও কিন্তু প্রস্তুত, এবং আমি ওখানে মান দেইনি, তোমরা বুঝে গেছো বাকিটা কিরকম হবে। সুতরাং আমাদের যদি আয়তলেখ করতে বলা হয় এরকম কোন তথ্য দিয়ে যেখানে শ্রেণী ব্যবধানগুলোর মাঝে গ্যাপ আছে, আমরা সেটাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় নিয়ে আসব এবং তারপর গণসংখ্যা দিয়ে এঁকে ফেলবো। তো আয়তলেখের পরে এই শ্রেণী মধ্যবিন্দুর কাজটা আসলে কি, এটা দিয়ে আমি কি করতেছি, এই জিনিসটা আমাদের কাজে আসবে হচ্ছে আমরা যখন আঁকবো গণসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন। তো গণসংখ্যা বহুভুজ যখন আঁকবো আমরা করব কি, এই যে মধ্যবিন্দু 48, এটা মধ্যবিন্দু কত 48, এই 48, এটা মধ্যবিন্দু কত 53, এই জিনিসগুলোকে আমরা চিহ্নিত করব তো এই পর্যন্ত। এবং এইখানে যেহেতু এই জিনিসটা এখানে তো 48, এখানে 53, এখানে 58, এখানে 63 এন্ড এভরিথিং,
সো এখানে ওই উপরের এই মধ্যবিন্দুটা আমরা চিহ্নিত করব। চিহ্নিত করার পরে আমরা কি করব, আলটিমেটলি এগুলোকে যোগ করে দিব। তো এইটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটা যোগ, এরপর এটা মধ্যবিন্দু হলে এটা যোগ, ব্যাস শেষ, আমাদের কাজ শেষ। তারপর করব কি, এইটার সাথে এইটার শুরুর পয়েন্টটা যোগ করে দিব এবং এটার সাথে এটার শেষ পয়েন্টটা যোগ করে দিব। তাহলে আমরা আমাদের গণসংখ্যা বহুভুজ পেয়ে গেলাম। সুতরাং আয়তলেখ থেকেই আমরা গণসংখ্যা বহুভুজে যাব। আয়তলেখটা ছাড়া কিন্তু গণসংখ্যা বহুভুজ পাওয়াটা একটু টাফ, সুতরাং এই জিনিসটা মাথায় রাখবা। সো আমাদের যে দুইটা বিশাল প্রকার গ্রাফ, আয়তলেখ আর বহুভুজ, এই জিনিসটা কমপ্লিট হয়ে গেল। এবং এভাবে করেই আমরা আমাদের বইয়ের যতগুলা ম্যাথ আছে এবং যা কিছু আছে আমরা উত্তর করে ফেলতে পারবো। সো দেখি ইতিমধ্যে আমাদের ক্লাসে অনেকক্ষণ থাকার পরে কোনো কমেন্ট কোনো এসেছে কিনা। একজন বলছে ভাই বহুভুজের প্রবলেম হয়, তুমি যদি কয়েকটা বহুভুজের ম্যাথ করবে, একটা বা দুইটা করো, এভাবে ধাপে ধাপে বুঝে বুঝে আগায় আগায়, তাইলে দেখবে কি তুমি যত প্রকার ম্যাথ আছে বহুভুজ সংক্রান্ত সব ম্যাথ গুলা কিন্তু তুমি বুঝে যাচ্ছ, আর অসুবিধা হবে না। তারপর ভাই অবিচ্ছিন্ন চলক কোথায় কোথায় ব্যবহৃত হয়? তো অবিচ্ছিন্ন চলক অনেক জায়গায় ব্যবহৃত হয়। মনে করো সময়, সময় একটা অবিচ্ছিন্ন চলক হিসেবে ব্যবহৃত হতে পারে। বা আমি যদি বলি তোমাকে সেটা হচ্ছে দৈর্ঘ্য। সো 1 মিটার 2 মিটার 3 মিটার করে যদি আমি করি, খেয়াল করো 1 মিটার আর 2 মিটার যদি পরেরটা আমি হয়, এটা আমি বলছি 1 মিটার এখান থেকে শুরু হয়েছে এবং এটাকে বলছি 2 মিটার। খেয়াল করো এখানে এক শুরু, এখানে এক শেষ, অর্থাৎ 1 পর্যন্ত এইখানে, তারপর 2 পর্যন্ত এখানে। অবিচ্ছিন্ন চলকের একটা উদাহরণ হচ্ছে তোমাদের যে স্কেল গুলো আছে, আমার কাছে এই মুহূর্তে নাই, তো তোমাদের স্কেলের দিকে তাকাও, দেখবা যে প্রত্যেকটা ঘর একদম যে সিরিয়াল বাই যাচ্ছে, এদের মাঝে কোনো গ্যাপ নেই, অর্থাৎ 1 মিটারের পরে একটুখানি ফাঁকা দিয়ে এই যে স্কেল চলে আসছে। তো এই স্কেলে ছোট বোঝা যাচ্ছে না, বাট খেয়াল করো এইখানে একটুখানি আসার পরে কোনো গ্যাপ না দিয়ে কিন্তু আরেকটা, অর্থাৎ সবগুলো ঘর একটা 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 করে দাগ দিয়ে আছে এবং কোনো মাঝখানে অহেতুক কোনো ফাঁকা জায়গা বা গ্যাপ নাই, একটা একবারে টানা এক পরিমাণ লেগে আছে। মনে করো তোমার বইগুলা যদি খুব জোরে ভাবে চাপ দিয়ে ধরে রাখো, তাহলে সেটাও কিন্তু একটা অবিচ্ছিন্ন হয়ে একসাথে হয়ে থাকবে। একটা খাতার কথা চিন্তা করো, পৃষ্ঠাগুলো জোরে চাপ দিয়ে আসো, একদম একাত্রে একটা জিনিস মনে হচ্ছে না, একটা খন্ড মনে হচ্ছে না, পুরো জিনিসটা একটা কাঠের খন্ডের মতো। তো ওই রকম জিনিসটা একদম অবিচ্ছিন্ন হয়েছে, তাদের মাঝে কোনো গ্যাপ নাই। বাট পৃষ্ঠাগুলো তুমি যখন এরকম মিলে দিবা বা খুলে দিবা, দেখবা যে আলাদা আলাদা একটা একটা পৃষ্ঠা বোঝা যাচ্ছে খাতা থেকে। সুতরাং এইভাবে আমরা বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলকের ধারণাটা পরিষ্কারভাবে বুঝতে পারবো। সো এই আর কোনো একজন বলছে ভাই আমি যদি এখানে শ্রেণী ব্যবধানটা ইউজ করি, অবিচ্ছিন্ন না করি, তাইলে যেটা হবে ভাই সেটা হচ্ছে যে আমরা বলছি এই দুইটা আয়তের মাঝে কোনো ফাঁকা জায়গা থাকবে না। যদি এই দুইটা আয়তের মাঝে ফাঁকা জায়গা না রাখতে চাই, তাহলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানটা, শ্রেণী সীমাটা ব্যবহার করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা না হলে যে আমি কি করব, এইখানে আমি 45 পর্যন্ত দাগাবো, তারপর এটা হবে 46। সুতরাং এই যে নীল দুইটা দাগ দেখতে পাচ্ছ, এই দুইটার মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা আছে। আয়তলেখের ক্ষেত্রে এই ফাঁকা জায়গাটা থাকা যাবে না, এজন্য আমরা আজকে এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা ব্যবহার করি। তো আজকের এই প্রথম ক্লাসটা এই পর্যন্ত ছিল। এরপর আমরা যে অজিভ কার্ভ এবং সেন্ট্রাল টেন্ডেন্সি আরো সহ বাকি যা কিছু আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। ক্লাস সম্পর্কিত যে কোনো যদি প্রশ্ন থাকে তাকে মাথায় রেখে দাও বা খাতায় লিখে রেখে দাও, পরবর্তী 9টার ক্লাসে কমেন্ট করে সাথে সাথে জানিয়ে দেবে, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। সবাইকে অনেক অভিনন্দন। আজ এই প্রথম ক্লাসটা এখানে শেষ, 9টার ক্লাসে আবার দেখা হবে।